হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই একলব্য তো দেখে ফেলেছে যে রাঙা দরজার কাছে দাঁড়িয়ে তার কথা শুনে ফেলেছে। এরপর আহিরির বাবার ফোনটা রেখে দিয়ে রাঙাকে বলছে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কতবার তোমাকে বলেছি আমার ঘরে নক না করে তুমি পারমিশন না নিয়ে ঢুকবে না। রাঙা বলছে, তোর জন্য কফি বানিয়ে এনেছিলাম। একলব্য তখন বলছে, তোমার সিম্প্যাথি আদায় করার কায়দাগুলো দারুণ রাঙামতি, আমি দেখে অবাক হচ্ছি। আমি ঘরে ফেরার আগে আমার জামাগুলো জায়গা মতো রেখে দিয়েছো, ঘরবাড়ি গুছিয়ে রেখেছো, সুন্দর করে সাজিয়ে রেখেছো। আমি বাড়ি ফিরলেই ঢুকলেই আমাকে কফি দিচ্ছ। এইসব করে কি ভাবছো আমি তোমার 7 খুন মাফ করে দেবো? তো এইসব কথা শোনাচ্ছে। রাঙা যখন এরপরে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আবার রাঙাকে ডাকছে, বলছে, তুমি তোমার তীর ধনুক ভেঙে ফেলেছো কেন? কি করতে চাইছো? বলছে, আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কি সত্যি আর তীর ধনুকে কোনোদিনও হাত দেবে না? তুমি তো স্টেট চ্যাম্পিয়ন হলে, ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ জিতলে, এরপর সামনেই তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর এখন তুমি বলছো খেলবে না? ব্যাপারটা কি? রাঙামতিকে বলছে, তোমার অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে দিন দিন তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি করতে চাইছো বলো তো? পুলিশে চাকরি করতে চাইছো? রাঙা এটা শুনে অবাক হয়ে একলব্যের দিকে তাকাচ্ছে। একলব্য আরও বলছে, সত্যজিৎবাবু তোমাকে চাকরির অফার দিয়েছেন নাকি? সব ছেড়ে তুমি পুলিশে জয়েন করতে চাইছো, তাই তো? শোনো রাঙামতি, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, তোমার কোনো কাজকর্মের জন্য যেন আমার বাড়ির লোকের কোনো ক্ষতি না হয়। তুমি তীর ধনুক হাতে নেবে না নেবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার কোনো অ্যাকশনের জন্য যদি আমার বাড়ির লোকের কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি ফাইনাল ডিসিশনটা নিতে বাধ্য হব। এটা বলে রাঙাকে যেতে বলে। রাঙা বলছে, আমার তীর ধনুকের কথা ছাড়, আমি ওগুলো আর কোনোদিনই হাত দেব না। এই পরিবারের কাউকে যেন আর কোনোদিন কোনো বিপদে না পড়তে হয়, সেই জন্যই আমি তীরন্দাজি ছেড়ে দেব। শুনে একলব্য হাসতে থাকে। রাঙা আরও বলে, হ্যাঁ, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাও খেলবো না। একলব্য একলব্য এবার রাঙার কথায় হাততালি দিতে শুরু করে আর বলছে, বাহ রাঙামতি, বাহ, তুমি খুব ভালো করে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কি করতে চাইছো। তুমি এটাকে ঘুরিয়ে একটা অভিযোগ আনতে চাইছো যে শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে তোমার কেরিয়ারটা গড়তে দিচ্ছে না, তাই তো? তুমি আবার নতুন করে একটা সিম্প্যাথি আদায় করবে। রাঙা তখন বলছে, আমি এসব কিছুই করতে চাইনি রে অরুণবাবু। আমি শুধু এইটুকুই চাই যেন এই বাড়ির প্রত্যেকটা লোক ভালো থাকে, তুইও যাতে ভালো থাকিস। একলব্য বলছে, আমার ভালো মন্দ নিয়ে কাউকে ভাবতে হবে না, বুঝেছ? রাঙা বলছে, ঠিক আছে, ছাড় এইসব কথা। এরপর রাঙা জিজ্ঞাসা করছে, তুই কি বলছিলি? আহিরি দিদির কি হয়েছে? আহিরি দিদি এখন হসপিটালে? একলব্য বলছে, হ্যাঁ, ওর মানসিক স্বাস্থ্য বিভাগে ওকে অ্যাডমিট করা হয়েছে। মানসিক ভারসাম্য হারিয়ে সারাদিন শুধু একলব্যই করে যাচ্ছে। আমার নাম ছাড়া ওর মুখে আর কিছুই নেই। এই বলে একলব্য চলে গেলে রাঙামতি মনে মনে আহিরির বাবার একলব্যকে বলা কথাগুলো ভাবছে। আর আহিরির বাবা বলছিল, রাঙা যদি আহিরির এগেনস্টে করা চার্জগুলো সব তুলে নেয়, তাহলে হয়তো তার মেয়ে একটু বাঁচতে পারে। রাঙা তখন মনে মনে ভাবছে, আমি যদি এই অভিযোগগুলো তুলে নিই, তাহলে কি আহিরি দিদি ভালো হয়ে যাবে? আবার কি কাজ পাবে? না হলে কি ওর জীবনটা শেষ হয়ে যাবে? এইসব কথা ভাবছে আর কি। এরপর দেখা যাচ্ছে রাতের বেলা রাঙা চুপ করে বাড়ি থেকে বের হয়ে যায় সত্যজিৎ বাবুর সাথে দেখা করতে। সেখানে সত্যজিৎ বাবু রাঙাকে বলছে, এখন এত রাতে হসপিটালে বেশি লোকজন থাকবে না, শুধু ডক্টর আর নার্সরা থাকবে। আমি ওখানকার হেডের সাথেও কথা বলেছি, কোনো অসুবিধে হবে না। কিন্তু একটা অন্য সমস্যা আছে। এত রাতে তুমি আহিরির সাথে দেখা করতে যাচ্ছ কাউকে কিছু না জানিয়ে, বিশেষ করে তোমার হাজব্যান্ডকে। আর যদি কোনো প্রবলেম হয় তুমি সামলাতে পারবে তো? রাঙা বলছে, হ্যাঁ, আমি পারবো সামলাতে, আমাকে সামলাতে হবেই। এখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে, কেউ টের পাবে না। আমি চুপি চুপি আহিরি দিদিকে দেখেই চলে আসবো। আহিরি দিদি ঠিক কতটা অসুস্থ, মানসিকভাবে ঠিক কতটা ভেঙে পড়েছে, সেটা আমাকে জানতেই হবে। এরপর সত্যজিৎবাবু রাঙাকে নিয়ে পৌঁছে যায় হসপিটালে আহিরির কাছে। সেখানে তারা গিয়ে দেখে আহিরি তার বেডে শুয়ে রয়েছে। রাঙা দেখে যে আহিরির সেলের প্রত্যেকটা দেওয়ালে সে একলব্যের কথাই লিখে রেখেছে। রাঙা এরপর ডক্টরকে জিজ্ঞাসা করছে, আহিরি দিদি ভালো হয়ে যাবে তোরা ওর চিকিৎসা ভালো করে করছিস তো? ডক্টর বলছে, সব রকম ট্রিটমেন্টই করা হচ্ছে। তাছাড়া আমাদেরকে পুলিশ থেকে ইনস্ট্রাকশন করা হয়েছে যে ওনাকে যত তাড়াতাড়ি পারি সুস্থ করে তুলতে হবে। যে মানুষটা সারাটা দিন একলব্যবাবুর নাম করে যাচ্ছে, তাকে সুস্থ করতে একটু হলেও একলব্যবাবুর সাহায্যের দরকার বলে আমাদের ধারণা। একলব্যবাবু ছাড়া উনি কারোর কথা বলছেন না আর কাউকে চিনতেও পারছেন না।
ডক্টরের কথা শুনে রাঙা এবার আহিরির বাবার কথাগুলো ভাবতে থাকে। সত্যজিৎবাবু এরপর ডক্টরকে জিজ্ঞাসা করছেন, আহিরির এই মানসিক অসুস্থতা জেনুইন তো? উনি কোনো নাটক করছেন না তো? ডক্টর বলছেন, না, আহিরি নাটক করছে না, সত্যি অসুস্থ। সত্যজিৎবাবু আরও জিজ্ঞাসা করেন, কি করে আপনারা কনফার্ম হচ্ছেন যে আহিরি জেনুইনলি অসুস্থ? ডক্টর জানাচ্ছে, যত রকম টেস্ট করার আমরা সবটাই করে দেখেছি, এর মধ্যে মিথ্যে কিছুই নেই। এইসব শুনে সত্যজিৎ তখন রাঙাকে নিয়ে চলে যাচ্ছেন। ঠিক সেই সময় আহিরি ঘুম থেকে উঠে পড়ে আর কে কে বলে একলব্য এসেছে এমনটা বলতে থাকে আর সেল থেকে বাইরে বেরিয়ে আসে। রাঙা আহিরিকে দেখে তার কাছে যায়। আহিরি কাউকে চিনতে পারছে না। রাঙাকে জিজ্ঞেস করছে, একলব্য কোথায়? ও আসেনি? আমাকে যে বললো আসবে। একবার একলব্যকে ফোন করো না, আসতে বলো না। আমি জানি আমাকে এখানে থাকতে দেখে একলব্য খুব কষ্ট হচ্ছে। কি করব বলুন? আমাকে একলব্যকে ভালোবাসার শাস্তি তো পেতেই হবে। আমি একলব্যকে খুব ভালোবেসেছিলাম। এরপর আহিরি রাঙাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কারা? আচ্ছা বলছি যে এই মেয়েটা একলব্যকে আমার থেকে কেড়ে নিয়েছে। এই মেয়েটাকে একলব্য এই মেয়েটা একলব্যকে আমার কাছে আসতে দিচ্ছে না, তাই না? এই মেয়েটাকে বলুন না একলব্যকে আমার কাছে যেন ফিরিয়ে দেয়। এরপর সবার কাছে গিয়ে আহিরি হাত জোর করে বলতে থাকে, আমি যদি এক মুহূর্ত একলব্যকে দেখতে না পাই তাহলে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চারিদিকের হাওয়াটা যেন কেউ থামিয়ে দিয়েছে। চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছে। আর কোনো অন্ধকার গর্তে কেউ যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আর আমি একলব্যের হাতটা ধরে বলছি, একলব্য আমাকে বাঁচাও, আমার হাতটা ছেড়ো না, আমাকে বাঁচাও। এরপর আবার রাঙার কাছে গিয়ে হাত জোর করে বলতে থাকে, ওই মেয়েটা যদি আমার আর একলব্যের মাঝে না আসতো, আমার আর একলব্যকে যদি কেড়ে না নিত, আমার একলব্যকে যদি কেড়ে না নিত, তাহলে আমি এতটা খারাপ মেয়ে হয়ে যেতাম না। বিশ্বাস করো, আমি খারাপ মেয়ে নই। আমার একলব্যকে একলব্যকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আবার ভালো হয়ে যাব। রাঙা তখন আহিরিকে শান্ত হতে বলছে। এরপর নার্স এসে আহিরিকে আবার তার সেলে ঢুকিয়ে দেয়। রাঙা কাঁদতে থাকে। সত্যজিৎবাবু এরপর রাঙাকে যেতে বললে রাঙা বলছে, আমার খারাপ লাগছে। আহির দিদির যে এতটা খারাপ অবস্থা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ডক্টর বলছে, কতটা ভালোবাসলে একজন মানুষ ভালোবাসার মানুষকে হারানোর পরে এই অবস্থা হয় সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখনও কোনো মানুষ যে কোনো মানুষকে এতটা পাগলের মতো ভালোবাসতে পারে তা আহিরিকে না দেখলে হয়তো জানতে পারতাম না। এরপর রাঙা মন খারাপ করে সত্যজিৎবাবুর সাথে বেরিয়ে যায় সেখান থেকে। বাইরে এসে সত্যজিৎবাবু রাঙাকে বলছে, রাঙামতি, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমার সাথে কথা বলার আছে। তুমি তোমার বাড়ির সবার নাম্বার দিয়েছ। আমি সবকটা নাম্বার চেক করে দেখেছি, ইনভেস্টিগেশন করেছি। সেই নাম্বারগুলো ছাড়াও অন্য সিম তোমাদের বাড়ি থেকে অ্যাক্টিভ হয়েছে। রাঙা অবাক হয়ে বলে, কি বলছিস? তার মানে আমাদের বাড়ির কেউ না এই নাম্বারগুলো ছাড়াও অন্য নাম্বার থেকে ফোন করেছে? সত্যজিৎ বলছে, হ্যাঁ। এরপর রাঙাকে নাম্বারটা দেখিয়ে বলছে, এই নাম্বার থেকে অনেকগুলো ফোন করা হয়েছে। আমার মনে হয় এই নাম্বারটা তোমাদের বাড়ির কারোর নামে নেই। এই নাম্বারটা যার কাছে আছে তাকে আমরা আন্দাজ করে ধরতে পারবো না, কারণ সে অস্বীকার করবে। আমাদেরকে ওয়েট করতে হবে। এই নাম্বারটা আবার যখন অ্যাক্টিভ হবে তখনই আমরা বুঝতে পারবো যে এই নাম্বারটা কে ইউজ করছে, তখনই আমরা তাকে ধরতে পারবো। রাঙা তখন বলছে আর কি, মনে করে বলছে, এটা নিশ্চয়ই বড় বৌদিদির কাজ। সত্যজিৎবাবু রাঙাকে জিজ্ঞাসা করছে, তুমি কি করে বলছো এই কথা? রাঙা বলছে, বড় বৌদিদির কাছেই অন্য নাম্বারের সিম কার্ড থাকতে পারে। একমাত্র বড় বৌদিদিই পারে অন্য সিম নিজের ফোনে এইভাবে লাগিয়ে এইভাবে কাউকে ফোন করতে। আমার মনে হয় বড় বৌদিদি অন্য সিমের নাম্বারটা ব্যবহার করছে আর সুব্রতদার সাথে কথা বলছে। সত্যই তখন বলছে, তুমি কি এই ব্যাপারে শিওর? রাঙা বলছে যে হ্যাঁ। বলছে, সুব্রতদা শুধু শুধু এই কাজ কেন করতে যাবে তুই বল? ওর তো এমনিতেই এমনিতেই তো ও পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে খুঁজছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বড়বাবুকে তীর কেন মারতে যাবে? আর বড়বাবুর গায়ে যে তীর লেগেছিল সেটা তো আমার তীর ছিল। সুব্রতদা সেই তীর পেল কোথা থেকে? নিশ্চয়ই কেউ তাকে চুরি করে এনে দিয়েছে, কারণ সুব্রতদা তো মোড়ল কাকার বাড়ি যায়নি, একমাত্র বড় বৌদিদি গেছিল। একমাত্র বড় বৌদিদির পক্ষেই সম্ভব ছিল সেই তীরটা চুরি করে এনে সুব্রতদাকে দেওয়া। সত্যজিৎ বলছে, আচ্ছা রাঙা, এবার তুমি তাহলে কি করবে ভাবছো? রাঙা বলছে, কাল তো রথ, আমি দেখছি। চেষ্টা করে যদি বড় বৌদিদির কাছে কোনোভাবে ওই নাম্বারটা আমি নিতে পারি। তবে তোরাও খেয়াল রাখ, যখনই দেখবি ওই নাম্বারটা চালু হচ্ছে তখনই তোরা ওই নাম্বারটা থেকে
কাউকে যে ফোন করা হচ্ছে এই ব্যাপারটা তুই সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, না হলে বড় বৌদিদিকে আমি হাতে নাতে ধরতে পারবো না। পরদিন সকালে রথের দিন একলব্যের মাকে দেখা যাচ্ছে পুজো করছে। একলব্য উপর থেকে নিচে নেমে এসে তার বাবাকে দেখে বলছে, তুমি এখানে বসে আছো কেন? আজকে তো রথের অনুষ্ঠান, ক্লাবে তো বড় করে অনুষ্ঠান হয়। তুমি তো প্রথম মানে তুমি তো প্রথম এই রথযাত্রাটা শুরু করেছিলে, এখানে বসে থাকলে হয়? চলো। বৃন্দা তখন সেখানে এসে বাবাকে বলছে, একলব্য তো ঠিকই বলছে, আপনার আগ্রহে ক্লাবের ছেলেরা, পাড়ার লোকেরা সবাই মিলে এত বড় করে রথের অনুষ্ঠানটা করে, আপনি না গেলে কিভাবে হবে? বাবা, আপনি চলুন। একলব্যের বাবা তখন বলছে, আমি যাব না, এত লোকজন আমার ভালো লাগছে না, তোমরা যাও। একলব্যের মা তখন সেখানে চলে এলে বৃন্দা তখন একলব্যের মাকে বলছে, বাবা বলছেন উনি রথের অনুষ্ঠানে যাবেন না। একলব্যের মা তখন বলছে, সে কি, এটা তুমি কি বলছো? অতিথিরা সবাই মিলে মানে সাজানোর দায়িত্ব নিয়েছে, এরপর ওখানে পাড়ার সব ছেলে মেয়েগুলো থাকবে, সবাই মিলে কত হইচই করবে, আমরা সপরিবারে গিয়ে ওখানে একটু দড়ি টানবো না? এই না হলে কোনো মজা হবে নাকি? তুমি না গেলে তো বসু পরিবার মানে কি কোনো আনন্দই করতে পারবে না তুমি না গেলে, তুমি চলো, তোমাকে যেতে হবে, এইভাবে বলছে একলব্যের মা। একলব্যের মা বলছে, মিস্টার নবারুণ বোসকে যেতেই হবে, ব্যাস। এরপরে তার বাবাকে, একলব্যকে, বৃন্দাকে সবাইকে প্রসাদ দেয়। এরপর একলব্য বলছে, আমি শুনলাম কালকে নাকি সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে, একটা মিটিংও নাকি হয়েছে। তো এর আগেও হয়েছে এই সমস্ত আলোচনা। আমার এই সমস্ত আলোচনা কিন্তু একদম ভালো লাগে না, আর আমি এই সমস্ত আলোচনার মধ্যে থাকতেও চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, এতদিন তো আমরা একসাথেই থেকে এসেছি, আর আমি যতদিন আছি এই বাড়িকে আমি ভাঙতে দেব না। এটা শুনে একলব্যের বাবা মা খুশি হয়। বৃন্দা অবাক হয়ে রেগে রেগে একলব্যের দিকে তাকায়। একলব্যের মা বলছে, আচ্ছা আজকে এই আলোচনাটা ছাড়, আজকে একটা আনন্দের দিন, আমরা সবাই মিলে মজা করব, হই হই করব। বৃন্দা বলছে, হ্যাঁ একলব্য, এখন এইসব কথা কেন বলছো তুমি, ছাড়ো না। আর মা তো ঠিকই বলছেন, আজকের দিনে আমরা আনন্দ করব, এখন এই সমস্ত কথা ছাড়ো। এরপর একলব্যের মা বলছিস, রাঙারা যে কখন আসবে, সবাই মিলে সাজানোর দায়িত্ব নিয়েছে। তখন রাঙা বলছে, হ্যাঁ আমরা ফুল টুল দিয়ে সুন্দর করে রথটা সাজিয়ে দিয়েছি। তখন বলছে যে আমরা আজকে খুব মজা করব, হই হই করব। আর তোদের জন্য একটা কথা আছে, যে আজকে কিন্তু একটা অন্যরকম মজা হতে চলেছে রথের উৎসবে। তখন একলব্যের মা বলছে, তাই কি? বলছে, বারে বড়বাবুর সাথে এত বড় কাণ্ড হলো, যার জন্য উড়নবাবু আমাকে ভুল বুঝছে, তো তোদেরকে জানতে হবে না যে এই কাণ্ডটা কিভাবে ঘটলো, কারা ঘটালো আর কেন ঘটালো? তখন কিন্তু বড় বউ মানে বৃন্দা শুনে কিন্তু ভয় পেয়ে যায়, আর রাঙা বারবার করে বৃন্দার দিকে তাকিয়ে কথাগুলো বলছে। একলব্য অবাক হয়ে যায়। রাঙা বলছে, তাই এই রথের দিনে তোদের সবার সামনে সবকিছু পরিষ্কার করে দেবো আমি। একলব্য তো সমানে রাঙার দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।